পরাগের এই অবস্থার জন্য শিমুলকে দায়ী করে কথা বলায় পলাশ আর প্রতীক্ষাকে উচিত শিক্ষা দিল মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শিমুল পলাশকে বলছে, মা তুমি তো চাও এবারই ভাগ হয়ে যাক, তাই না? এটা কোনোদিনও হবে না, মা কোনোদিনও এবারই বিক্রি করবে না, বুঝেছো? তখন পলাশ বলে, তোমার কথায়? তুমি কে যে তোমার কথায় এবারই বিক্রি হবে না? তখন শিমুল বলতে থাকে, আমি কে মানে? আমি তোমার বড় ভাইয়ের বউ, এবারের বড় বউ আমি। আর আমি কে তুমি সেটা ভালো করেই জানো, তাহলে তুমি কেন বুঝতে চাইছো না? আমি যেটা বলছি মা সেটাই করবে। মা তুমি কিছুতেই এই বাড়ি বিক্রি করবে না। আর হ্যাঁ, তুমি যদি মনে করো যে এটা ভাগ করে দেবে, তাহলে যখন সময় হবে তখন ভাগ করে দেবে, এখন কিছু না। তখন একথা শুনেই মধুবালা বলতে থাকে, হ্যাঁ পলাশ, আমি এখন বাড়ি ভাগ করতে পারবো না, আর বাড়ি বিক্রিও করব না। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে বাড়ি ভাগ করব, তখন 3 জনের নামই ভাগ করব, ঠিক আছে? আমার 2 ছেলে আর 1 মেয়ের জন্য, কারণ সবারই দায়িত্ব রয়েছে আর সবার প্রতি আমার কর্তব্য রয়েছে। যা শুনে পলাশ অবাক হয়ে যায়। তখন প্রতীক্ষা বলতে থাকে, আমি বুঝে গেছি এভাবে কোনো কিছুই হবে না, কারণ একজন তো ভালো করে ব্রেন ওয়াশ করেছে, তাই না? তার কথা ছাড়া তো আর এখন কিছুই হবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, এই মহিলার সাথে আমি এক বাড়িতে কিছুতেই থাকবো না। যা শুনে শিমুল বলতে থাকে, এই মহিলা কাকে বলছো? আমাকে? তাহলে তো ভাই তোমার আর এ বাড়িতে থাকা হবে না, কারণ আমার স্বামী অসুস্থ, আমি তো এ বাড়িতে থাকবোই। আর আমি এবারের বউ, আমি এ বাড়ি ছেড়ে কোথায় যাব? তাহলে তো তোমার আর এ বাড়িতে থাকা হচ্ছে না, বুঝেছো? কারণ তুমি যদি মনে করো যে এবারে ভাগ হয়ে যাবে, তাহলে ভুল করবে, এবারে কখনো ভাগ হবে না। তখন এই কথা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে শিমুল বলতে থাকে যে আমার স্বামীর এই অবস্থায় আমি তো তার পাশেই থাকবো। তখন প্রতীক্ষা বলে, এই স্বামী স্বামী করো না তো, এই তো অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করেছো, পাড়ার লোকেরা না সবাই জানে তুমি কেমন। তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ দুঃখের বিষয় এটাই যে পাড়ার লোকেরা সবাই জানে যে আমি কেমন, তারপরেও না দেখো আমি এ বাড়ির বউ, আর আমি এই বাড়ির বড় বউ। আর তাছাড়া পাড়ার সবাই আমাকে ভালো জানে, ভালোবাসেও। কিন্তু তোমাকে না, তুমি সতী সাবিত্রী, তারপরেও না তোমাকে কেউ ভালোবাসে না। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে শিমুল বলতে থাকে, দেখো এক ছাদে তলায় তো থাকতে হবে, এক বাড়িতেই থাকতে হবে, তাই ঝামেলা করে লাভ নেই। কোর্ট থেকে এসেছো, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আর খাবারটা আমি এখানে রেখে দিচ্ছি, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিও, ঠিক আছে? আমি তো জানি পরে আমার কি সব কাজ করতে হবে, তাই আমার না ভাই তোমাদের মতো এত সময় নেই, আমার না কাজ আছে। এই বলে শিমুল ওখান থেকে চলে যায়, আর প্রতীক্ষাও উপরে চলে যায়। তারপরে দেখা যাবে মধুবালা কাপড় চোপড় ইস্ত্রি করছিল। ঠিক তখনই সেখানে প্রতীক্ষার পলাশ আসে। এসেই পলাশ বলতে থাকে, মা তুমি এখন বুঝতে পারছো না, তোমার বৌমার কথায় নাচছো তো, কিন্তু ঠিক বুঝতে পারবে যে এই মেয়েটাই সবকিছুর মূলে আছে, এই মহিলা সবকিছু নষ্ট করেছে। তখনই প্রতীক্ষা বলতে থাকে, হ্যাঁ মা, আমি না হয় পরের মেয়ে, আমার কথা আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আপনার ছেলের কথা তো আপনার বিশ্বাস করা দরকার। দেখুন আমার ভাসুর যে পরাগদা, উনি কি এরকম ছিলেন? ওনার অবস্থাটা কি করেছে দেখুন তো। আপনি তো বিশ্বাস করতে চাইছেন না, আপনি বুঝতেই চাইছেন না যে আপনার কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। তখনই মধুবালা বলতে থাকে, ছাড়ো তো, তোমরা এসব কথা একদম বলবে না, বুঝেছো? তোমাদের এসব কথা একদম শুনতে ইচ্ছে করে না আমার। তখন পলাশ বলতে থাকে, দেখো মা, তুমি এখন ওই মেয়েটার কথায় অন্ধ হয়ে আছো, তাই আমাদের কথা কিছুতেই বুঝতে পারছো না। ওই মেয়েটা কেন এসেছে বলো তো? ওর সাথে তো আমার ভাইয়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, তারপরে কেন এসেছে? ও তো চাকরিটার জন্য এসেছে। আর তাছাড়া শতদ্রর সাথে তো সম্পর্ক ছিল, তুমি তো জানো, সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিয়েটা হয়নি। তারপরেও এখন কি বলে শিমুল ওকে বুঝিয়েছে? নিশ্চয়ই এ কথাই বলেছে যে পরাগে চাকরিটা আগে নেবে, তারপরে ওর সাথে বিয়ে করবে। তাই তার জন্যই তো দাদা ভাইকে ও সরিয়ে দিতে চেয়েছিল। দাদা ভাই না হলে একটা মানুষ যে হাঁটতে পারে না, সে বাড়ি থেকে চলে গেল। তখনই মধুবালা বলে, দেখ পলু, একদম সাবধানে কথা বলবি, একদম সাবধানে কথা বলবি, বুঝেছিস? তোর বড়দা গাড়ির সাথে ধাক্কা খেয়ে এই অবস্থা হয়েছে, ঠিক আছে? এটা না বড় বোমা করেনি, আর বড় বোমা না এরকম কিছুই করেনি, বুঝেছিস? আর এই চাকরিটাও না ও নিতে চায়নি, চাকরিটা পরাগ ওকে জোর করে দিয়েছে। তখন পলাশ বলতে থাকে, হ্যাঁ বড়দা ভাই এটাই তো সব থেকে বড় ভুল করেছে, যে ওকে চাকরিটা দিয়েছে। ওকে চাকরিটা দেওয়ার কি দরকার ছিল? আর হ্যাঁ, ওই যে বললে না নিতে চাইনি, সেটা তো সবাইকে দেখানোর জন্য, না হলে কি করে বলতে তোমরা বলো যে ও নিতে চায়নি? ও তো দেখিয়েছে, কিন্তু দেখো চাকরিটা নিয়ে এখন সবকিছুর মাথায় উঠে বসেছে। তারপরে প্রতীক্ষা বলতে থাকে, দেখেন মা, সবকিছু হয়তো বা ট্রান্সফারও করে নিয়েছে, নিজের অ্যাকাউন্টে সবকিছু নিয়ে নিয়েছে, কারণ এতদিন তার বসে থাকার মেয়ে নয় শিমুল, তাই না? সবকিছু নিজের নামে করেই তো বড়দা ভাইয়ের এই অবস্থা করলো। তখনই পলাশ বলতে থাকে, দেখো মা, ডক্টর কি বলেছিল যে বড়দা ভাই সুস্থ হবে না, কিন্তু বড়দা ভাই তো সুস্থ হচ্ছিল, ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, হঠাৎ করে এরকম একটা কাণ্ড কেন ঘটলো? দেখেছে শিমুল, যেই দেখেছে যে বড়দা ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, তার জন্য তো এই কাজটা করালো। বড়দা ভাইকে কিডন্যাপ করিয়ে তারপর এমন একটা অবস্থা করেছে না, যেন ও ভয় পায়, না হলে মাথায় আঘাত পেলে স্মৃতিশক্তি যায়, এরকম কোনোদিনও শুনেছো? আর কথা বন্ধ হয়ে যায়। বড়দা ভাই তো কথাই বলে না, ভয়ে কথা বলে না, ও এরকম ভয় পেয়েছে না যে ও কথাই বলতে চাইছে না।
তখনই প্রতীক্ষা বলতে থাকে, দেখেন মা, মনে হয় বর্দা ভাইকে এরকম কোনো হুমকি দিয়েছে বা এরকম কোনো কিছু করেছে, মেরে ফেলার হুমকি দিয়েছে বা চেষ্টা করেছে, যার কারণে বর্দা ভাই ভয়ে কথাই বলছে না। তখনই মধুবালা অবাক হয়ে যায় আর বলে, দেখ, শুধুমাত্র পরাগের তো দায়িত্ব নেই, ঠিক না? আমাকে দেখার সবার দায়িত্ব রয়েছে, তাই তোর দায়িত্ব তুই পালন করার চেষ্টা কর। শুধু শুধু পরাগের আর বৌমার নামে বিষ ঢালিস না আমার কানে। তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ মা, আপনি এটা বলতেই পারেন যে আমি আসতে আসতেই আপনার কানে বিষ ঢালছি, কিন্তু না, যেটা সত্যি সেটাই বলছি। আপনার ছেলের এই অবস্থা আপনি কি আশা করেছিলেন বলুন, যে আপনার ছেলে এই অবস্থা হয়ে এখন বিছানায় পড়ে থাকবে? তখন মধুবালা আস্তে আস্তে প্রতীক্ষার কথাগুলো শুনতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, আমিও এটা আশা করিনি, কিন্তু আমিও এটা ভাবিনি যে তা নয়, কিন্তু সেই জন্য যে বলবো যে বড় বৌমা এই কাজটা করেছিল সেটা কিন্তু নয়। কে করেছে কে না করেছে সেটা পরাগ সুস্থ হলেই বোঝা যাবে, বুঝেছো? তখনই পলাশ বলতে থাকে, হ্যাঁ মা, আমাদের কোনো কথা তো তুমি বিশ্বাস করবেই না, সেটা তো আমি জানি, কিন্তু তুমি একবার ভেবে দেখো বর্দা ভাইয়ের এখন কি অবস্থা। আর বর্দা ভাই আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না, ও কতটা ভয় পেয়েছে। তখনই মধুবালা ওদের কথাগুলো শুনতে থাকে, আর তখন শিমুল এসে কথাগুলো শুনেই এসে বলতে থাকে, মা, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন স্কুলের জন্য বের হচ্ছি, পড়াকে তুমি দুপুরে একটু খাইয়ে দিও। তখনই মধুবালা বলে ওঠে, কেন বৌমা, তোমার স্বামীর এই অবস্থা, তোমার এখন স্কুলে যাওয়ার কি দরকার? তখনই শিমুল বলতে থাকে, ও মা, এখনই ওরা আসতে আসতে সুর পাল্টে গেল। তুমি তো জানো নতুন চাকরি, আমি যদি এখনই ছুটির আবেদন করি তাহলে কি ছুটি ওরা অ্যাকসেপ্ট করবে? করবে না তো, উল্টো আমার চাকরিটা চলে যাবে, তুমি তো জানো। তাহলে আর সব কাজ তো আমি করে দিয়েছি, রান্না করে দিয়েছি, তোমার ছেলের মাথা ধোয়ানো সবকিছু করে, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে সবকিছু করে দিয়েছি। তাছাড়া আমার কি একা দায় বলো? আরো তো মানুষজন আছে। কি পরাগ, পলাশ, তোমার দাদার জন্য তোমার দায়িত্ব নেই? তুমিও তো কিছু করতে পারো, শুধুমাত্র বউয়ের সাথে গল্প করলে তো হবে না, আর গল্প তো করছো না, আমার নামে কান ভারী করছো। তখনই প্রতীক্ষা বলতে থাকে, দেখেছেন না, দেখেছেন আমরা নাকি কান ভারী করছি। তখনই পলাশ বলতে থাকে, সত্যি কথা বললেই কান ভারী করা হয়ে যায়, তাই না? তাহলে সেটাই করছি। তখন শিমুল বলতে থাকে, দেখুন মা, আপনি শুধু একটু মাত্র দুপুরবেলা খাইয়ে দেবেন, আর তো কিছু না। তখনই মধুবালা বলে ওঠে, দেখো বৌমা, আমি এখন ওকে নিয়ে আর পারি না, পড়াকে আমি একলা আর সামলাতে পারি না। তুমি আজকে স্কুলে গিয়ে তোমার প্রিন্সিপাল স্যারকে বলে দেবে যে তোমার স্বামীর এই অবস্থা, তুমি কদিন স্কুলে আসতে পারবে না। সে তো সবটা জানে, সে নিশ্চয়ই বুঝবে, সেই তো পরাগের চাকরিটা তোমাকে দিয়েছিল। তখন শিমুল বলে, দেখুন মা, আপনি তো সবটাই জানেন, আপনাকে তো বললাম আমি বুঝিয়ে, শুধুমাত্র দুপুরে খাওয়াতে হবে, আর তো কিছু না। তখন মধুবালা বলে, না না, আমি পারবো না, আমি পারবো না। তখন শিমুল বলে, না পারলে তো মা আমাকে লোক রাখতে হবে, আর আপনার ছেলে টাকা থেকেই পেমেন্ট করা হবে, তার মানে আপনার ছেলের চাকরিটাই তো আমি করছি, সেখান থেকে পেমেন্ট করা হবে, আপনি শুধু দেখে নেবেন যে ওকে ঠিকঠাক মতো খাওয়ানো হচ্ছে কিনা। এই বলে শিমুল বাসা থেকে বেরিয়ে যায়। তখন পলাশ আর প্রতীক্ষা বলতে থাকে, দেখেছো মা, তোমার কোনো কথা গ্রাহ্যই করলো না, ওর মতো চলে গেল, ও চাকরিটাই তো চেয়েছিল, সেজন্য চাকরিটা ওর রাখা জরুরি, ওর স্বামী বাঁচলো কি মরলো সেটা ও দেখার দরকার নেই, ও চাকরিটা যেন না যায় সেটাই দেখছে। যা শুনে মধুবালা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সকাল হলে শিমুল, সুচরিতা আর শীর্ষা দাঁড়িয়ে আছে। তখন শিমুল বলতে থাকে, বিপাশাদি এখনো আসছে না কেন বলো তো? তখন সুচরিতা বলে, হয়তোবা ও মতামত চেঞ্জ করলো নাকি, কে জানে। তখন শিমুল বলে, না না, সেটা হতে পারে না, এই শেষ মুহূর্তে এসে বিপাশাদি কখনোই এটা করতে পারে না। তখন সুচরিতা বলে, দেখ, মানুষের সিচুয়েশনটা তো অনেক রকমই হয়। তখন শিমুল বলতে থাকে, তারপরে এত অপমানের পরেও এই কাজটা করবে না মনে হয় না। তখন শিমুল বলে, ও না আসতে পারলেও তো বলতো, বলো আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। তখন শীর্ষা বলে, আমিও তো অফিস আজকে ছুটি নিয়ে নিলাম, বলো। তখন সুচরিতা বলতে থাকে, তোদের তো অফিস আছে, স্কুল আছে, আমার তো আর কিছু নেই, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। না না, বিপাশা চলে আসবে, আর চন্দন ওর সাথে যেটা করেছে না, এই অবস্থায় তো ওর সাথে থাকবে না, সেটা তো আমি জানি। তখন শিমুল বলে, ও বাড়ি থেকে আমরা যাবো? তখন সুচরিতা বলে, না না, যেতে না করেছো তো, এখন ও বাড়ির যে পরিস্থিতি, যেতে না করে দিয়েছে। তখন শিমুল বলে, আমি চাইনি গো ওরা আলাদা হয়ে যাক, সত্যি চাইনি, ও কিছুই নিল না, এরকম মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক, আমি চাইনি। তখন সুচরিতা বলতে থাকে, বাচ্চাটার জন্যই তো করলো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ও মেনে নিল। তখন কথা শুনে শিমুল অবাক হয়ে যায় আর বলে, এটা করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি, আজকেই তো সব শেষ হয়ে যাবে বলো। ঠিক তখনই ওরা দেখতে পায় যে বিপাশা আসছে। তখন শিমুল বলে, ওই তো আসছে। তখন সুচরিতা বলে, দেখ, আজকেই তো সবটা শেষ হয়ে যাবে, এত বছরের সম্পর্ক সবই তো শেষ হয়ে যাবে, সেজন্য হয়তোবা খারাপ লাগছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।